স্বাগত জানাচ্ছি খাতুনগঞ্জ থেকে মতিঝিলের সাথে আছে আমি শামীম জাহিদি। বড় ধরনের বিনিয়োগ উৎসাহিত করতে ধীরে ধীরে ঋণের সুদের হার কমাচ্ছে ব্যাংকগুলো, একই সাথে স্থায়ী আমানতের সুদের হারও। এতে গত বছরের সুদের আর পাশাপাশি ব্যাংকগুলোর মুনাফাও কমেছে। আজ আমরা আলোচনা করব ঋণ এবং আমানতের সুদ হার। এই নিয়ে আলোচনা করতে আমার সাথে আছেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক অর্থ উপদেষ্টা শোয়েব আহমেদ এবং এনআরবি গ্লোবাল ব্যাংকের চেয়ারম্যান নিজাম চৌধুরী। জনাব আহমেদ এবং জনাব চৌধুরী, আপনাদের স্বাগত জানাই অনুষ্ঠানে। কেমন আছেন আপনারা? ভালো। জনাব আহমেদ, আপনাকে এই প্রথম প্রশ্ন আমরা শুরু করতে চাই। আমরা যখন এই আলোচনা করছি যে ব্যাংকগুলোর সুদের হার কেমন হওয়া উচিত, ঠিক তখনই আমরা জানি যে বাংলাদেশের ব্যাংকগুলো তো অনেক অলস অর্থ পড়ে আছে এবং এমন অলস অর্থ পড়ে আছে এবং পাশাপাশিও বাংলাদেশের যে এন্টারপ্রেনার রয়েছেন, উদ্যোক্তা রয়েছেন, তারা বিদেশ থেকেও ঋণ নিচ্ছেন এখন, যেটা আগে ছিল না। এই প্রেক্ষাপটে ব্যাংকগুলো চেষ্টা করছে তার ঋণের সুদটা কমানো যায় কীভাবে। আপনার কি মনে হয় এই যে প্রক্রিয়াটা, এটা কীভাবে আসলে ব্যাংকগুলোকে উৎসাহ দেওয়া উচিত যাতে এন্টারপ্রেনাররা এখান থেকে লোন নিতে পারেন, ঋণ নিতে পারেন? যে প্রশ্নটা আপনি করলেন, এই প্রশ্নটার জবাবে আমি যেটা বলতে চাই, জি, বাইরের থেকে যারা লোন নিচ্ছেন তারা দেশজ ব্যাংকের ইন্টারেস্ট একটা হাই রেটে আছে বলে নিচ্ছেন। দ্যাটস নট দি রিজন। যেখানে এখানে শুধু হারটা বেশি, এটা কি এটা বলছেন? না, আমি সেটা বলছি না। আমি বলছি যে প্রকল্প ভিত্তিক যে ঋণ তাদের দরকার হয়, সেখানে ক্যাপিটাল মেশিনারি ইম্পোর্টেশনের ক্ষেত্রে তাদের তো একটা ফরেন এক্সচেঞ্জ কম্পোনেন্ট আছে, এবং ইফ দে ক্যান প্রকিউর ইট ফ্রম আউটসাইড ইটস নট ব্যাড। ওকে, কারণ আপনি যদি দেশজ ব্যাংকের থেকে লোন নিয়ে ইম্পোর্টেশনটা করেন, তো ইউ উইল হ্যাভ টু স্পেন্ড সাম ডলার অর হোয়াট এভার ইট ইজ দ্য ফরেন এক্সচেঞ্জ। জি। সো ওই দিক থেকে তো আমি তো মনে করি যে দেয়ার ইজ নাথিং রং ইফ সামওয়ান বরোজ ফ্রম অ্যাব্রড, এটা কোনো বিষয় না। না, সেটা বলছি না। কিন্তু এটা কি এই কারণে যে এন্টারপ্রেনার্স তাদের ইন্টারেস্ট বেশি দিতে হবে এই কারণে তারা অন্যত্র যাচ্ছে? আই ডোন্ট থিঙ্ক সো। এটা না। এখন বাংলাদেশ ব্যাংকের যে আমরা যেটা বলা হয়ে থাকে যে আমাদের ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ একটা ভালো পর্যায়ে আছে, 25 বিলিয়নের মতো আছে, অনেক কিছু তো আমরা শুনছি, দেখছি। এবং আর একটু আগে আপনি আরেকটা ইঙ্গিত করলেন যে বিভিন্ন ব্যাংকে পর্যাপ্ত লিকুইডিটি আছে বলে আপনি বললেন। জি, পর্যাপ্ত লিকুইডিটি এই কথাটাও কিন্তু আমি মনে করি যে এটাও কিন্তু বিশ্লেষণ করা দরকার। মানে সব ব্যাংকেরই কি আছে, নাকি রাষ্ট্রায়ত্ত ব্যাংক? আমরা তো অনেক সময় শুনি যে রাষ্ট্রায়ত্ত ব্যাংকের হাতেও যেভাবে যে পরিমাণ আছে, কোথাও বলা হয় যে যথেষ্ট লিকুইডিটি আছে, কোথাও বলা হয় যে না, খুব বেশি রকম নেই, এরকম ইট ডিফার্স অ্যাবসলিউটলি। তো কাজেই আর নতুন নতুন যে ব্যাংকগুলো রয়েছে তাদের উদ্যোক্তাদের ফান্ডের বাইরে কতটুকু তারা এমনি ডিপোজিট কালেকশন করতে পেরেছেন, কতটুকু তারা লিকুইডিটির একটা গড়ে তুলতে পেরেছেন, সেটা কিন্তু একটা এখন পর্যন্ত আই ডোন্ট থিঙ্ক দ্যাট এনি ইভ্যালুয়েশন হ্যাজ বিন ক্যারিড আউট। দরকার। তারপরে জনাব আহমেদ, আপনাকে ধন্যবাদ। আমরা এই মুহূর্তে চলে আসি দুই বিচারপতির কথোপকথন নিয়ে, 71 টেলিভিশনে প্রচারিত টক শো নিয়ে যে একটা বিষয় হয়েছে, আলোচনা হয়েছে, সেটা জার্নালের ভিডিও 16 আগস্টের মধ্যে জমা দেওয়ার নির্দেশ দিয়েছে আপিল বিভাগ। এই বিষয়ে সুপ্রিম কোর্টে সংবাদ সম্মেলন করছেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। আমরা চলে যাচ্ছি সরাসরি সেখানে। না, এটাই আদালত এটা পরীক্ষা করবে। তো আমি আদালতকে বলেছি যে আদালতের বিচারাধীন বিষয়, এবং যেই টেপের বিষয়টি আদালতে বাজাতে দেওয়া হয়নি, সেটাই যদি সারা দেশবাসীকে বাজিয়ে শোনানো হয়, এবং যেভাবে প্রধান বিচারপতির ছবি দিয়ে এবং আরেকজন ব্যক্তি তার কোনো ছবি না দিয়ে তারা যেভাবে এটাকে প্রচার করেছে, আমার বিবেচনায় এটা নিশ্চয়ই আদালত অবমাননা হয়। এখন আদালত অবমাননা হয়েছে কি না এগুলো দেখে আদালত এটা ঠিক করবেন। মাহমুদুল ইসলাম সাহেবও আমার সাথে একমত হয়েছেন, এবং সবচেয়ে বড় ব্যাপার হলো অন্যান্য মিডিয়াগুলো কেউ আদালতের প্রতি সম্মান দেখিয়ে বা যে আপনাদের যে নীতি সাংবাদিকতার যে কতগুলি প্রিন্সিপাল আছে এগুলো প্রতি লক্ষ্য রেখে আপনারা অনেকেই কোনো রকম এটাকে প্রকাশ করেননি। কিন্তু 71 টেলিভিশন এটা আমার মতে উদ্দেশ্য প্রণোদিতভাবে কারোর দ্বারা প্রভাবিত হয়ে এটা করেছে। হ্যাঁ, প্রধান বিচারপতি ছবি দেখিয়েছে। হ্যাঁ, আমি দেখেছি।
টক শো আমি দেখিনি, আমি খবর দেখেছি দুইবারই লিড নিউজ ছিল এটা। হ্যাঁ, ছবি প্রধান বিচারপতির ছবি দিয়েছে আর একজন ব্যক্তির ছবি ব্ল্যাকে দেখিয়েছে। এই ধরনের ভাবে আমার মতে এই ধরনের এটাকে প্রচার করে জনসমক্ষে দেশবাসীর সামনে প্রধান বিচারপতিকে হেয় করার একটি প্রচেষ্টা চালানো হয়েছে। আদালত কিছু বলেনি, আমাকে জিজ্ঞেস করেছে, আমি বলেছি তখন। 4 জন। হ্যাঁ, 71 টেলিভিশন কর্তৃপক্ষকে আগামী 16ই আগস্টের ভিতরে এই গতকালের তারা যে সম্প্রচার করেছেন খবর এবং টক শো, এই সংক্রান্ত ভিডিও ক্যাসেট আদালতে তারা হাজির করবেন। তাদের মূল খবরই না, খবরের ভিতরেই শিরোনামের পরেই এই কথোপকথন তারা সম্প্রচার করেছে। এই জন্য আবার সাবটাইটেল দিয়ে দিয়েছি। এবং তারা যদি থাকতে বলবো না। আরেকটা বিষয় স্যার, যে বিষয়টা আদালতে হিয়ারিং হচ্ছে, আপনারা তো সবসময় লিখছেন, কিন্তু লেখাটা যদি উদ্দেশ্যমূলক হয় বা সম্প্রচারটা যদি উদ্দেশ্যমূলক হয়, একজনকে হেয় করার জন্য হয়, এবং সেটা তো সবাই বুঝতে পারে যে কোনটা হেয় করার জন্য করা হয়েছে না। প্রভাবিত করা বা তাকে কোর্টকে স্ক্যান্ডালাইজ করা, আমার বিশ্বাস, আমার মনে হয়, এবং এটাও শোনা গেছে তারা জনকণ্ঠ থেকে ইমেল করা হয়েছে বিভিন্ন সংবাদপত্রে। এটাও আমি অনুরোধ করব তদন্ত করার জন্য। যখন পড়তে গেছে তখন তো সত্যটাকে পড়তে দেওয়া হয়নি। সেটা তো আমার বলতে হবে, যেটা আমি তো জানি না। মাহমুদ ইসলাম বলেছে এগুলো তো নিশ্চয়ই আদালত অবমাননা, এবং এগুলো আপনারা ইগনোর করতে পারেন না। আমরা এতক্ষণ শুনছিলাম অ্যাটর্নি জেনারেল মাহবুব আলমের ব্রিফিং, যেখানে তিনি বলছিলেন যে 71 টেলিভিশনে সম্প্রচারিত 71 টেলিভিশন জার্নালে সম্প্রচারিত একটি খবর নিয়ে, যেখানে 2 বিচারপতির কথোপকথন নিয়ে কথা হয়েছিল। আমরা ফিরে যাচ্ছি আমাদের মূল আলোচনায়, খাতুনগঞ্জ থেকে মতিঝিল আলোচনা ফিরে যাচ্ছি। জনাব শোয়েব আহমেদ এবং জনাব নিজাম চৌধুরী, আমরা আমার আলোচনা ফিরে আসছি। জনাব চৌধুরী, আপনার কাছে জানতে চাচ্ছি যে আমরা আলোচনা করছিলাম যে ব্যাংকগুলো তারা ধীরে ধীরে সুদের হার কমাবার চেষ্টা করছে। এই ধীরে ধীরে বলতে আসলে আপনারা কিভাবে চিন্তা করছেন, কিভাবে আমাদের এন্টারপ্রেনার যারা আছেন, উদ্যোক্তা আছেন, তাদেরকে আকৃষ্ট করবেন ঋণ নেবার ক্ষেত্রে? না, এতদিন তো একটা অভিযোগ ছিল সুদের হার অনেক বেশি, যার কারণে উদ্যোক্তারা লাভ করতে পারছে না। তো এখন তো সুদের হার তখনই কমে যখন আমানতের সুদের হার কমে। আপনি যখন আমানতের সুদের হারটা কমানো হয়, সাথে সাথে ঋণের সুদের হারও সিমিলটেনিয়াসলি কমে যায়। আপনি দেখেন বাংলাদেশ ব্যাংকের হিসাব অনুসারে জুন মাসে আপ টু জুন সমস্ত ব্যাংকগুলোর গড় সুদের হার কমেছে 11.67%। রাইট, ইটস এ হিউজ ডাউন। এটা কিন্তু সবচেয়ে তুঙ্গে যখন ছিল তার চাইতে কমে এই পর্যায়ে এসছে। এবং স্প্রেড ছিল, বাংলাদেশ ব্যাংকের নিয়ম ছিল যে 5%-এর বেশি স্প্রেড বাড়ানো যাবে না। রাইট, কিন্তু এখন দেখা যাচ্ছে স্প্রেড নেমে কোনো কোনো ব্যাংকের
3.79% চলে আসছে। কেন এটা কমলো? আগে তো এটা কম ছিল না। না, আগে কম ছিল না। এখন আপনাকে একটা জিনিস লক্ষ্য করতে হবে, গত কিছুদিন যাবত ঋণের চাহিদাটাও কিছু কম ছিল। এখন ব্যাংকগুলোর মূল ইনকামটা কি? আপনি আমানত নিয়ে আমানতকারীকে, এটার মানে কি, এই যখন আমাদের দেশের উদ্যোক্তারা দেখলেন যে দেশি ব্যাংকগুলো ছাড়াও অন্য অ্যাভিনিউ রয়েছে যেখান থেকে তারা ঋণ নিতে পারে, এই প্রতিযোগিতার মুখে পড়ে কি আপনারা বাধ্য হলেন নাকি? না সেটা না, কিন্তু সেটা না। যেটা উনিও বললেন যে বিদেশি ব্যাংকের ঋণগুলো আমাদের দেশি ঋণকে এত বেশি প্রভাবিত করে না, সেটা অন্য একটা হিসাবে বিদেশ থেকে ঋণ নেওয়া হয়। কিন্তু আমাদের দেশে কিন্তু শত শত হাজার হাজার উদ্যোক্তা আছে যারা নতুন উদ্যোক্তা ডেলি সৃষ্টি হচ্ছে, Absolutely. এবং পুরাতন উদ্যোক্তা যারা আছে তাদের ক্যাপিটাল অলওয়েজ লাগতেছে, আপনার যে চলমান যে ক্যাপিটালগুলো সেটা লাগছে। এখন টোটাল হিসাব করতে গেলে আপনি যখন যে কোনো ব্যবসায় যাবেন, আপনাকে তো একটা প্ল্যান বানাতে হয় যে আপনি কত পার্সেন্ট সুদে ঋণ নেওয়ার পরে আপনি কি পরিমাণ লাভ করতে পারবেন। Right. অ্যাট দ্য সেম টাইম ব্যাংকগুলো দেখতে হয় তারা কি পরিমাণ ইন্টারেস্টে আমানত নেওয়ার পরে আবার বাংলাদেশ ব্যাংকের নিয়ম কানুন মেনে কি পরিমাণ ইন্টারেস্টে ঋণ দিলে পরে তারাও টিকে থাকতে পারে। ধন্যবাদ জনাব চৌধুরী। আমাদের সময় হচ্ছে বিরতিতে যাবার, ফিরে এসে আমরা আবার সাথে কথা বলবো আপনার সাথে। সময় হলে একটি বিরতিতে যাবার, ফিরছি শীঘ্রই, সাথেই থাকবেন। স্বাগত আরেকবার খাতুনগঞ্জ থেকে মতিঝিলে। আমি সাথে আছে শামীম জাহেদি। আজ আমরা আলোচনা করছি ঋণ এবং আমানতের সুদ হার। এই নিয়ে আলোচনা করতে আমাদের সাথে স্টুডিওতে রয়েছেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক অর্থ উপদেষ্টা শোয়েব আহমেদ এবং এনআরবি গ্লোবাল ব্যাংকের চেয়ারম্যান নিজাম চৌধুরী। জনাব চৌধুরী এবং জনাব আহমেদ, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আরেকবার। জনাব আহমেদ, আপনার সাথে প্রশ্ন করছি যে আমরা আলোচনা করছিলাম বিরতিতে যাবার আগে যে ব্যাংকের যে সুদের হার কমার চেষ্টা করছে, সবকিছুর মূল উদ্দেশ্য হচ্ছে ইনভেস্টমেন্ট বা বিনিয়োগকে আকৃষ্ট করা। এই বিনিয়োগকে আসলে আকৃষ্ট করতে হলে সুদের হার তো অবশ্যই কম হতে হবে। এর পাশাপাশি আসলে সবকিছু মিলে কি কি ধরনের ফ্যাক্টর আসলে প্রয়োজন আছে এটার জন্য? এটা আসলে একটা ব্যাপক ধর্মী বিশ্লেষণ দরকার এত অল্প সময়ে। জি, আমি যদি যেটাই বলবো এটা হয়তো খুব সংক্ষিপ্ত এবং অনেক জিনিস বাদ পড়ে যাবে। যাই হোক, চেষ্টা করব এই বিষয়ে বলার জন্য। যেমন বিনিয়োগের ক্ষেত্রে সুদের হার ডেফিনেটলি যারা বিনিয়োগ করে তাদের জন্য একটা গুরুত্বপূর্ণ একটা এলিমেন্ট, আনডাউটেডলি এটা ঠিক আছে। কিন্তু প্রশ্ন হচ্ছে যে ধরেন একটা ইনভেস্টমেন্ট ক্লাইমেটের একটা ব্যাপার আছে, এক যে আমি এই ক্ষেত্রে ইনভেস্টমেন্ট করব কি করবো না। এর জন্য তারা যে ফিজিবিলিটি স্টাডিটা করে, সেই ফিজিবিলিটি স্টাডি করার পরে যখন দেখে যে ঠিক আছে আমি ইফ ইট ইজ এ ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি অর ইট ইজ এ সার্ভিস সেক্টর, হুইচ ওয়ান হি ইজ গোয়িং টু ইনভেস্ট। সো এই ক্ষেত্রে বড় অনেকগুলো সমস্যা আছে। যেমন ধরুন ফিজিবিলিটি স্টাডিতে আপনি ওকে করলেন, প্রজেকশন করলেন, আপনার এক্সটার্নাল যে জিনিসগুলো ইকুইপমেন্ট র মেটেরিয়াল যেটা আপনি হয়তো ইম্পোর্টেশনের ক্ষেত্রে আপনাকে ধাবিত হতে হবে। আপনি ধরুন ফরেন এক্সচেঞ্জ কম্পোনেন্ট মনে করলেন যে আপনার এখানে 30%, 35%, ইভেন 50% হয়তো ফরেন এক্সচেঞ্জ কম্পোনেন্ট দরকার হবে আপনার এই ইনভেস্টমেন্ট। এই ক্ষেত্রে একটা এক্সচেঞ্জ রেট একটা ফ্যাক্টর। কিন্তু আপনি যখন এটা পুরোপুরি ব্যাংকের থেকে স্যাংশনিং করতে করতে 6 মাস 1 বছর লেগে গেল, বাই দ্য টাইম আপনার এক্সচেঞ্জ রেটটা ফ্লাকচুয়েট করে। মনে করেন আপনি যখন ফিজিবিলিটি স্টাডি করেছেন যেই রেটটা ছিল তার থেকে মনে করেন 20% বেড়ে গেছে। রাইট, হোয়াট ইজ গোয়িং টু হ্যাপেন টু ইয়োর প্রজেক্ট? এই যে যেই এস্টিমেশনটা করা হয়েছিল দেখা গেল দি প্রজেক্ট মে নট বি ভায়াবল। আচ্ছা, কিন্তু আপনি তো নেমে গেছেন রাস্তায়। তো এই ধরনের কিছু জিনিস আছে যেগুলা খুব বিশ্লেষণ ধর্মী, এরকম হয়, এসব সমস্যা হয়, যার কারণে দেখা যায়। আরেকটা হলো যে ডিফল্ট কালচার। এখানে ব্যাংক ইনভেস্টমেন্ট করলো, ঠিকভাবেই করলো, সব কিছুই করলো, ইনভেস্টর তা আরো 3-4টা জায়গায় সেগুলো লাগিয়ে ফেললো উইদাউট ইউর নলেজ ইভেন, হয়ে যায়, অনেক সময় এরকম করে। এবং এই ডিফল্টের ক্ষেত্রে কি হচ্ছে, অ্যাগেইন ব্যাংক ইজ এ বিগ প্রবলেম। সৎ উদ্দেশ্যে, ভালো উদ্দেশ্যে ইনভেস্টমেন্ট করেছে, এন্টারপ্রিনারকে এনকারেজ করার জন্য স্টেপস নিয়ে এটা করা হলো, অথচ সেই ক্ষেত্রে দেখা গেল যে তারা এটাকে ঠিকমতো ইনভেস্ট করতে পারে নাই। দিস ইজ অ্যানাদার রিজন। কাজে এখানেও কিন্তু আমি বলবো যে ইন্টারেস্ট রেটের চেয়েও এই ফ্যাক্টরগুলো মাচ মোর ইম্পর্টেন্ট। অ্যাবসলিউটলি। জনাব আহমেদ, আমি আপনার কাছে ফিরে আসবো। আচ্ছা, আমি জনাব চৌধুরীর কাছে যেতে যাচ্ছি। জনাব চৌধুরী, আপনার কাছে জানতে যে সবসময় যেটা বলা হতো যে ব্যাংকগুলোর কস্ট অফ ফান্ডিং অনেক বেশি, যে কারণে সুদের হার বেশি থাকে। তো এখন কি সেই ফান্ডিং কস্টটা কি কমে গেল এখন, বা কিভাবে কমছে? দ্য কস্ট অফ ফান্ডিং অবশ্যই একটু কমছে আগের চাইতে, যেহেতু আমরা আমানতের উপর সুদের হার ইন জেনারেলি কমে গেছে। সরকারি ব্যাংকগুলোতে কমেছে, প্রাইভেট ব্যাংকগুলোতেও
ইতিমধ্যে অনেক কমে গেছে, সেটা বর্তমানে আপনার প্রায় অ্যাভারেজ 6.79% চলে আসছে জি আমানতের হার। অ্যাট দ্য সেম টাইম আপনার সুদের হারও গড় হচ্ছে এখন প্রাইভেট ব্যাংকগুলোতে 9.79% জি এবং সরকারি ব্যাংকগুলোতে 10.29%-এর মতো আছে। এখন যেটা কিছুক্ষণ আগে উনি বললেন, ইনভেস্টরদের ক্ষেত্রে শুধুমাত্র ইন্টারেস্ট রেটই মূল ফ্যাক্টর না, অ্যাবসলিউটলি মূল ফ্যাক্টরের মধ্যে অনেকগুলা ফ্যাক্টর কাজ করে। এর মধ্যে আপনার ইনভেস্টমেন্টের পরিবেশ, ইনফ্রাস্ট্রাকচার, জ্বালানি, যেগুলো অনেকগুলো ব্যাপার বাংলাদেশে এখন ভালো অবস্থায় বিরাজ করছে। যেমন জ্বালানির সমস্যা আপনি যদি 2 বছর আগের তুলনা করেন অথবা 5 বছর আগের কম্পেয়ার করেন, অনেক ভালো অবস্থানে আমরা বর্তমানে আছি। এবং আমাদের আন্তর্জাতিক বাজারে আমরা যে কম্পিটিশনে আছি, সেটার থেকে কম্পিটিশনের দিক থেকেও আমরা অনেক ভালো অবস্থানে সব দিক থেকে আমরা আছি। Absolutely. এবং সেই দিক থেকে বিবেচনা করলে ইনভেস্টমেন্ট ধীরে ধীরে বাড়ছে এবং এখন থেকে সামনের দিকে শুধু বাড়তে থাকবে বলে আমরা বিশ্বাস করি। কারণ ব্যাংকের সুদের হার এবং পারিপার্শ্বিক যে অবস্থাগুলো ইনভেস্টমেন্টের জন্য প্রয়োজন, বর্তমানে বাংলাদেশে সেই পরিবেশগুলো বিরাজ করছে। আশা করছি আমরা অচিরেই 2016 নাগাদ ইনভেস্টমেন্ট অনেক বড় আকারে জাম্প করবে। ধন্যবাদ জনাব চৌধুরী। জনাব আহমেদ, ছোট্ট করে একটা প্রশ্ন করতে চাচ্ছিলাম যে যেটা বাংলাদেশ ব্যাংকে বলা হচ্ছে যে স্থায়ী আমানতকারীদের ব্যাংক বহির্ভূত খাতে বিনিয়োগের একটা পরামর্শ। ব্যাংক বহির্ভূত আসলে কোন জায়গাটা মানে সহজ হতে পারে? আমি কি তার আগে আপনাকে একটা বিষয়ে আই ওয়ান্ট টু ড্র অ্যাটেনশন, সেটা হলো ব্যাংকগুলো, কমার্শিয়াল ব্যাংক গভর্নমেন্ট সেক্টরই হোক কিংবা প্রাইভেট সেক্টরই হোক, তাদের ডিপোজিট অনেক রকমের হয়, কিন্তু ব্রড টার্মসে যেমন ইফ আই সে স্টেবল ডিপোজিট, তার মানে একটা মেয়াদি যদি ধরেন 3 বছর মেয়াদি, 5 বছর মেয়াদি, যেটা গভর্নমেন্টের হয়, সঞ্চয়পত্রগুলোতে হয়, প্রাইভেট ব্যাংকেরও হয়, অনেকে 3 বছর চলে। দিস ইজ কল্ড স্টেবল ডিপোজিট। এখানে কিন্তু ব্যাংকের একটা এরপরও অনেকে হয়তো ওটা আগে ভাঙিয়ে ফেলতে পারে, বাট এট দ্যাট টাইম ব্যাংক পেনালাইজেস দেম, এটা একটা বিষয় আছে। কিন্তু আমাদের সময় খুবই কম, যেটা ভোলাটাইল যেটাকে বলা হয় যে আজকে রাখলাম কালকে তুলে ফেললাম, ওরকম ডিপোজিটে ব্যাংক কিন্তু ইজ এ ভেরি ভেরি বিগ রিস্ক, বড় ইনভেস্টমেন্টে যেতে পারে। কাজে এদের রেট অফ ইন্টারেস্ট ডিটারমিনেশনে যত বেশি তারা স্টেবল ডিপোজিট ওভার এ পিরিয়ড এক্সিডিং 3 to 5 years, দ্যাট ইজ বেটার, দে ক্যান ইনভেস্ট এট এ লোয়ার রেট। জনাব আহমেদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। জনাব চৌধুরী, আপনাকে ধন্যবাদ। সময় স্বল্প জন্য আজকে আমরা বিস্তারিত আলোচনা করতে পারলাম না, ভবিষ্যতে নিশ্চয়ই আমরা আপনার সাথে আবার আলোচনা করবো। অসংখ্য ধন্যবাদ। এই ছিল আজকের মতো খাতুনগঞ্জ থেকে মতো ছিলেন, আমাদের সাথেই থাকবেন, দেখা হবে আবার।